ইতিমধ্যে 18তম নিবন্ধন রিটেন পরীক্ষা যারা দিয়েছেন, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে 3, 5 এবং 7 মার্কসের জন্য কেমন মার্কস পাবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরব। 18তম নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন পরিবর্তন হওয়ার ফলে অনেকেই পরীক্ষা আশানুরূপ ভালো দিতে পারেননি। অনেকেই 10টি প্রশ্নের উত্তর পরিপূর্ণভাবে লিখতে পারেননি। আবার অনেকেই হয়তো 10টি প্রশ্নের উত্তর লিখলেও সময়ের অভাবে মনের মতো করে গুছিয়ে লিখতে পারেননি। এটা কিন্তু সত্য। রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে 7টি প্রশ্নে ক এবং খ সৃজনশীল আকারে প্রশ্ন ছিল এবং 3টি প্রশ্ন সরাসরি ছিল। আজকের এই ভিডিওতে আপনাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কলেজ পর্যায়ের প্রশ্নের মান বন্টন ও লেখার ধরন অনুযায়ী 3 মার্কস, 5 মার্কস এবং 7 মার্কসের জন্য কেমন নাম্বার পেতে পারেন সেই বিষয়টি আলোচনা করব। 3 মার্কসের প্রশ্নের জন্য আপনারা যদি 2 লাইনের একটি ভূমিকা লিখেন এবং ভূমিকা কথাটি না লিখলেও চলবে। মানে আমি কেন বলতে চাচ্ছি যে ভূমিকা কথাটি না লিখে যদি সরাসরি 2 লাইন কিছু 2-1টা বাক্য লিখেন সেটা হলেও চলবে। তারপরে একটি সাধারণ সংজ্ঞা ও 2টা বা 3টা প্রামাণ্য সংজ্ঞা দিয়ে যদি আপনারা লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে 3 মার্কসের মধ্যে 3 মার্কসই পাওয়া সম্ভব। তবে এভাবে লিখলে আপনি নিশ্চিত 2 পাবেন। 7 মার্কসের প্রশ্নের জন্য সামান্য একটু ভূমিকা এবং 10টি করে পয়েন্ট দিয়ে লিখলে 7-এর মধ্যে 6 পর্যন্ত পেতে পারেন। তবে এক্ষেত্রে 5 ধরে হিসাব করবেন। আর আপনি যদি 7-8টি করে পয়েন্টও দেন তাহলেও 5 মার্কস পেতে পারেন। তাহলে আপনি 3 মার্কসের জন্য 2 এবং 7 মার্কসের জন্য 5 ধরে হিসাব করলে মোট 6টি প্রশ্নে আপনার মার্কস আসবে 6×7=42 এবং 10-এর ক ও খ এর জন্য আপনি 3.5 করে 7 ধরে হিসাব করবেন। তাহলে এই টোটাল 7টি প্রশ্ন, 6×7=42 আর এখানে হচ্ছে 3.5 7 49 মার্কস। আর 3টি প্রশ্ন সরাসরি ছিল, ওই 3টি প্রশ্ন থেকে 7 করে ধরলে মার্কস আসবে 21। তাহলে আপনার টোটাল মার্কস হবে, এখানে আপনি 6টি প্রশ্নে 6×7=42, এখানে 10-এর ক খ 3.5 করে ধরে 7 মার্কস এবং আর 3টি সরাসরি প্রশ্নের জন্য 3×7=21 মার্কস। তাহলে আপনার টোটাল 70 মার্কস। যদি আপনি উপরোক্ত এই নিয়মে যদি লিখেন তাহলে আপনি 70 মার্কস পাবেন। 70 মার্কসেরও বেশি পাবেন, আশা করি 70 মার্কসেরও বেশি পাবেন। এখন অনেকেই সময়ের অভাবে 7টি প্রশ্নের উত্তর লিখতে পেরেছেন। তাদের ক্ষেত্রে যদি সর্বোচ্চ 8 করেও মার্কস ধরা হয় তাহলে 7×8 56 মার্কস আসে। সেক্ষেত্রে আপনার রেজাল্ট আসার সম্ভাবনা নেই বললেই চলে। আবার যারা 8টি প্রশ্ন লিখেছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ মার্কস দিলেও 8×8 64 মার্কস আসে। এখন আপনি ভেবে দেখুন আপনার প্রতিটি 10 মার্কসের মধ্যে 8 মার্কস আসবে কিনা। সেটা যদি না হয় তাহলে আপনার রেজাল্ট না আসার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে চরম সত্য কথা হলো, যারা 7-8টি প্রশ্ন লিখেছেন তাদের ক্ষেত্রে স্যার সর্বোচ্চ মার্কস নাও দিতে পারেন। ব্যাপারটা হলো এমন যে যারা 10টি প্রশ্নের অ্যান্সার করেছেন তারা তো এমনিতেই মার্কস বেশি পাবেন যদি তারা গঠনমূলক লিখে থাকেন। আর যারা 7-8টি প্রশ্ন লিখেছেন তাদের ক্ষেত্রে হয়তো স্যার হয়তো একটু ডিসস্যাটিসফাইড হয়ে হয়তো মার্কস একটু কমিয়ে দিতে পারেন। তবু যদি আপনাদের 7 করে দেয় তাও হয় 8টা প্রশ্নে 7 করে দিলেও 7×8 56, আর 7টি প্রশ্নে দিলে 7×7 49। সুতরাং আপনার 7টি প্রশ্ন লিখে পাস মার্ক আসবে না। আর 8টি প্রশ্ন লিখলে যদি আপনাকে সর্বোচ্চ 8 করে দেয় তাহলে সম্ভাবনা আছে। তবে যারা 100 মার্কস বা 95 মার্কসের উত্তর লিখে এসেছেন এবং আমার উপরিক্ত বর্ণনা অনুযায়ী লিখেছেন, উপরিক্ত বর্ণনা অনুযায়ী বলতে ওই যে প্রামাণ্য সংজ্ঞা 2টি করে, সাধারণ সংজ্ঞা, একটু হালকা ভূমিকা আর
7 মার্কসের জন্য যদি আপনি 8টি 7-8টি বা 10টি করে পয়েন্ট দিতে পারেন, সেক্ষেত্রে তাদের জন্য রেজাল্ট আসার সম্ভাবনা অনেক গুণ বেশি। আপনারা কে কয়টা প্রশ্ন লিখেছেন, কয়টা প্রামাণ্য সংখ্যা দিয়েছেন, কয়টা করে পয়েন্ট লিখেছেন ইত্যাদি ইত্যাদি কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আপনি কেমন মার্কস পাবেন সেই সম্পর্কে একটি ভালো ধারণা আমি দিতে পারবো। আগামী ভিডিওতে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, ইসলামী ইতিহাস, অর্থনীতি ইত্যাদি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চাইছেন কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।